বলবো যে আমাদের নতুন প্রজন্মের যারা যুব সমাজ আছে তারা এরশাদের শাসন আমল সম্বন্ধে এটা জানে না। আমরা যারা একটু বয়স্ক আছি তারাই জানি। তার কারণ এই তাদের জানানোর জন্য আমি দুই চারটি কথা বলবো যে এরশাদ সাহেব কেন বাংলাদেশের রাজনীতিতে আসলেন। 1982 সালের কথা, যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার সাহেব। আব্দুল সাত্তার সাহেব বিএনপির থেকে উনি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু সেই সময়ে উনি এই দেশটা পরিচালনা করতে ব্যর্থ হইতেছিলেন। যখন দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে ওনার অনুরোধে হোসেন মোহাম্মদ এরশাদ দেশের দায়িত্বভার গ্রহণ করে উনি দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র থেকে কল্যাণ রাষ্ট্র রূপান্তর করার জন্য উনি চেষ্টা চালিয়েছিলেন। এবং 1984 সালে উনি জাতীয় নির্বাচনের একটা আয়োজন করেছিলেন, যে নির্বাচনের মাধ্যমে ওনার তখন কোনো রাজনৈতিক দল ছিল না। উনি 1984 সালে একটা নির্বাচনের আয়োজন করেছিলেন, যে সেই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে উনি দায়িত্ব হস্তান্তর করে উনি ওনার ব্যারাকে ফিরে যাবে। কিন্তু 1984 সালে আওয়ামী লীগ এবং বিএনপির নির্বাচন করার মতন সক্ষমতা ছিল না। তার কারণ বিএনপি সেই সময় ভেঙে গিয়েছিল এবং আওয়ামী লীগেরও নেতৃত্ব সবেমাত্র দেশে এসেছিল। এই জন্য সক্ষমতা না করার কারণে সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি। পরবর্তীতে 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করে আবারও নির্বাচনের ডাক দেয়। সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় এরশাদের সংসদে বিরোধী দলের নেত্রীও ছিলেন। সেই থেকেই পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশের 19টি জেলা থেকে উনি 64টি জেলায় রূপান্তর করেছিলেন এবং 464টি উনি উপজেলা সৃষ্টি করেছিলেন। সেই সময় এই উপজেলা করা পায় আওয়ামী লীগ এবং বিএনপি ওনার বিরোধিতা করেছিলেন। কিন্তু আজকে সেই আওয়ামী লীগ এবং বিএনপি সেই উপজেলা নির্বাচনেও তারা প্রার্থী দেয়। বিরোধিতা করলে এক সময়, এখন তাদের দেখবেন উপজেলা কমিটিও আছে, উপজেলাও আছে। তার কারণে এই উপজেলাটা জনগণের দাঁড়গোড়ায় প্রশাসনের ক্ষমতাটা নিয়ে যাওয়ার জন্য এর সাথেই করেছিল। পরবর্তীতে 1990 সালে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত সহ তারা একটা জোট গঠন করে, দায়িত্বলীয় ঐক্য জোট গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এবং এরশাদ সেই সময় সরল মনা রংপুরের মানুষ, সামান্য 2 জন মানুষ মারা গেছে, ডাক্তার মিলন আর নূর হোসেন। এই 2 জন মারার কারণে উনি রক্তপাত পছন্দ করে না বিধায় উনি সেই সময় স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছিলেন এবং বলেছিলেন যে আপনি তো নির্বাচন দিলে আপনি তো এলাভ হবেন, তা আপনি ক্ষমতাটা ছেড়ে দেন। তা সেই সময় উনি ক্ষমতাটা ছেড়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের হাতে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতায় পেয়ে কি করলো, এরশাদ সাহেবকে আর নির্বাচন করতে দিল না, ওনাকে জেলখানায় ঢুকে দিল। সেই সময় রংপুরের মানুষ গর্জে উঠছে। রংপুরে তার মনোনয়ন বাতিল করেছিল এই পানবাজার বা হরিদেবপুরের লোক, হাজার হাজার লোক সেই সময় রংপুরে গিয়েছিল এরশাদ সাহেবের মনোনয়ন বৈধ করার জন্য। এরশাদ সাহেবের মনোনয়ন সরকার বাধ্য হয়েছিল বৈধ করার জন্য এবং এরশাদ 5টি আসনে সেই সময় বিজয় লাভ করছিল। সেই থেকেই জাতীয় পার্টি এবং এরশাদের নেতৃত্বে রংপুরের মানুষ এখনো এরশাদকে ভুলে নাই, রংপুরের মানুষ লাঙ্গলকে ভুলে নাই। কথিত আছে যে এই হরিদেবপুরের মানুষ এর আগে যে সমস্ত উপজেলা নির্বাচনে লাঙ্গলমার্গার প্রার্থী হরিদেবপুরে বিজয় হয়েছে, সে সব জায়গাতে বিজয় হয়েছে। এই কারণে হরিদেবপুরের একটা গুরুত্ব আছে লাঙ্গলের কাছে। হরিদেবপুরের মানুষ এরশাদের মানুষ, লাঙ্গলের মানুষ। তাই আমি আশা রাখবো আগামী 29শে মে আপনাদের প্রিয় মার্কা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে, এরশাদের মার্কা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জিএম কাদেরের প্রার্থী
মাসুম নবী মুন্নাকে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পল্লীবন্দী ওমর হোক, জিএম কাদের জিন্দাবাদ, মাসুম নবী মুন্না জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।